নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা নিশ্চয়ই কোনো না কোনো সময় ভেবেছো যে WBCS পরীক্ষা বা যে পরীক্ষাগুলো তোমরা দিচ্ছ তার জন্য একটা রুটিন বানানো। বিশেষ করে যারা প্রিলি পাস করেছো, এবার যেহেতু কিছুদিন আগেই 2021 সালের প্রিলির রেজাল্ট বেরিয়েছে, সেহেতু তোমরা কিন্তু এখন মেনের জন্য উঠে পড়ে লেগেছো। তো এই মেনের জন্য প্রিপারেশন নিতে গিয়ে তোমাদের মাথায় নিশ্চয়ই আসছে যে রুটিনটা কিভাবে বানাবো, বা যারা নতুন পড়াশোনা করছো তারাও রুটিন বানানো নিয়ে বেশ দ্বিধাগ্রস্ত। এটা মানতে বাধা নেই, কেউ কেউ হয়তো রুটিন বানাও কিন্তু সেই রুটিনটাকে মেনটেন করতে পারো না। আজকে আমি আলোচনা করব ঠিক কিভাবে রুটিন বানানো উচিত সেই পদ্ধতি নিয়ে। ভিডিওটা ভালো করে দেখবে, পুরোটা দেখবে। আশা করি যদি আমার কথাগুলো শোনো তাহলে এই রুটিন বানানোর যে সমস্যা এটা তোমাদের আর থাকবে না। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো কাজের দুটো প্রকার ভেদ হয়, একটা হচ্ছে ফিক্সড ওয়ার্ক আর একটা হচ্ছে ফ্লেক্সিবল ওয়ার্ক। তো আমাদের জানতে হবে পড়াশোনাটা কি ধরনের ওয়ার্ক। এই পড়াশোনা কিন্তু আমাদের ফ্লেক্সিবল ওয়ার্ক। পড়াশোনা, তুমি যে ফোন নিয়ে ঘাঁটছো, মোবাইল অপারেট করে, এগুলো ফ্লেক্সিবল ওয়ার্ক। এগুলো যখন চাও তখনই করা যায়। কিন্তু খাওয়া কিংবা ঘুমানো এগুলো ফ্লেক্সিবল নয়। এগুলো আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক তৈরি হয়ে থাকে শরীরে, এবং সেটার উপর ভিত্তি করে খাওয়া হয়, এবং যদি ঘুমানো হয় তাহলে আমাদের শরীর ভালো থাকে। এটা বিজ্ঞানসম্মতভাবে স্বীকৃত। তো প্রথমে রুটিন বানানোর আগে আমাদের সিলেবাসটা ভালো করে জানতে হবে। তোমরা পিএসসির ওয়েবসাইটে যদি যাও তাহলে WBCS এর সম্পূর্ণ সিলেবাস খুব ভালো করে জানতে পারবে। কিংবা কারোর কাছে যদি WBCS এর কোনো না কোনো বই থাকে, তা সেই বইয়ের প্রথম দিকেও WBCS এর সিলেবাস খুব ভালো করে বলা থাকে। তাহলে কটা সাবজেক্ট আছে, কোন কোন সাবজেক্ট কত কত মার্কস ক্যারি করছে, এবং সেই সাবজেক্টগুলোর কতটা পড়তে হবে, এটা আগে তোমাদের জানতে হবে। তোমার কাজ তাহলে প্রথমে কি, সিলেবাসটা জেনে নেওয়া, কতগুলো সাবজেক্ট পড়তে হয় সেটা জেনে নেওয়া। এবার তোমাকে কস্ট অফ বেনিফিট বুঝে সেই সাবজেক্টগুলোকে ভাগ করতে হবে। কস্ট অফ বেনিফিট ব্যাপারটা কি? কস্ট অফ বেনিফিট কথাটার অর্থ হচ্ছে যে কোনটায় আমি কম কাজ করে বেশি মার্কস পাবো। অর্থাৎ কি বলবো, সহজ ভাষায় বলতে গেলে কম পড়ে বেশি মার্কস। যেমন তুমি হিস্ট্রি আর জিওগ্রাফি এটা তুমি যদি পড়ো তাহলে প্রিলিমিনারিতেও হিস্ট্রি অনেকগুলো মার্কস ক্যারি করছে, আবার মেনে গিয়েও হিস্ট্রি তোমাকে অনেকটাই বুস্ট আপ করবে। আবার আমরা যদি দেখি যে সায়েন্সের মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, কম্পিউটার, আইটি ইত্যাদি প্রভৃতি। এই প্রতিটা সাবজেক্ট মিলে যে মার্কসটা ক্যারি করছে সেটা হিস্ট্রি জিওগ্রাফির মার্কসের মতনই। তাহলে আমার কোনটা পড়ে লাভ বেশি? একটা সাবজেক্টে আমি যদি 100 মার্কস পাই সেটা পড়ে লাভ বেশি, নাকি 5টা সাবজেক্টে আমি 100 মার্কস পাই সেটা পড়ে লাভ বেশি? অবশ্যই একটা সাবজেক্টে 100 মার্কস পেলে আমার পড়ে লাভ বেশি। অর্থাৎ কস্ট অফ বেনিফিট বুঝে আমাদের সাবজেক্টগুলোকে রেডি করে নিতে হবে, যে আমার সাবজেক্টের প্রায়োরিটি গুলোকে ঠিক করতে হবে। যেমন সবার প্রথমেই আসবে ম্যাথ এবং ইংলিশ। কেন আসবে? কারণ তোমরা যারা WBCS পরীক্ষা দিচ্ছ তারা জানো যে মেনের সিলেকশনের বেশিরভাগটাই নির্ভর করে তোমার ডেসক্রিপটিভ ইংলিশ, ডেসক্রিপটিভ বাংলা এবং তোমার ম্যাথে কত মার্কস উঠছে সেটার উপর। কারণ আমরা যদি কেউ ম্যাথটাকে ভালো করে রেডি করে নিতে পারি, শুধু WBCS নয় অন্যান্য পরীক্ষাগুলোতেও এটা অনেক অনেক সাহায্য করবে। কারণ ম্যাথ প্রায় সমস্ত পরীক্ষাতেই থাকে, এবং আমাদের ম্যাথে মার্কসের ডিফারেন্সটা অন্যান্য সাবজেক্টে মার্কসের ডিফারেন্স থেকে অনেক বেশি আসে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, তুমি ধরো সায়েন্সের স্টুডেন্ট, আর একজন আছে আর্টসের স্টুডেন্টস, আর হিস্ট্রিটা খুব ভালো, তোমার হিস্ট্রিটা একটু খারাপ, তো তুমি তার থেকে হয়তো 10 মার্কস কম পাবে, 10 টাইমস কেউ কম করবে। কিন্তু তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তোমার ম্যাথ ব্যাকগ্রাউন্ড খুব ভালো থাকে, তুমি যার হিস্ট্রি ভালো, যে আর্টসের স্টুডেন্ট, তার থেকে কিন্তু ম্যাথে অনেক অনেক বেশি নাম্বার তুলতে পারবে, অনেকটা গ্যাপ তৈরি করতে পারবে তার সাথে। এই জন্য ম্যাথে ভালো করাটা খুব বেশি প্রয়োজন। এই জন্য ম্যাথ
আর ইংলিশ। এবং এই ইংলিশের মধ্যে প্রথমে আমাদের বুঝতে হবে ডেসক্রিপটিভ ইংলিশ দিয়ে শুরু করব না, আমরা শুরু করব অবজেক্টিভ ইংলিশ দিয়ে, যেমন বেসিক গ্রামার দিয়ে। এবং বেসিক গ্রামারের সাথে সাথেই আমরা ট্রান্সলেশন করব। ট্রান্সলেশনের জন্য ডাফ অ্যান্ড দত্তের মাধ্যমিক লেভেলের যে ট্রান্সলেশন বাঞ্চ আছে সেই বইটাই তোমরা কিনে নিতে পারো। প্রতিদিন অন্তত 10টা করে ট্রান্সলেশন করতে হবে, প্রতিদিন অন্তত 10টা করে অ্যারিথমেটিক আমাদের করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এরকম ভাবে প্রায়োরিটাইজ করতে হবে তোমার সাবজেক্টগুলোকে, তোমার কাছে কোনটা কস্ট অফ বেনিফিট বেশি বলে মনে হয় সেইগুলোকে তোমার আগে রাখতে হবে। এবং আমাদের প্রতিটা সপ্তাহে প্রায় প্রতিটা সাবজেক্টের জন্য টাইম বরাদ্দ করতে হবে। এবার আসবো মূল পয়েন্টে, যেটা অনেকেই ভুল করে। আমরা যখন রুটিন বানাই তখন আমরা ফিক্সড শিডিউলে তো রুটিন বানাই, এটা ঠিক কথা, কোনো সমস্যা নেই। আমরা আমাদের সময় মতো রুটিন বানিয়ে নিই। কেউ সকালবেলায় কঠিন সাবজেক্টগুলো রাখে, তো কেউ রাত্রিবেলা কঠিন সাবজেক্টগুলো রাখে। কিন্তু আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা শুধু লিখি রুটিনে, ধরো 7টা থেকে 8টা তুমি পড়ছো, তুমি এই টাইম স্লটের মধ্যে লিখলে স্টাডি কেমিস্ট্রি, কিন্তু এরকম করলে হবে না। আমাদের কেমিস্ট্রির কোন পোর্শনটা পড়বো সেটা লিখতে হবে। এই রুটিন বানানোর ভুল কিন্তু তোমরা ম্যাক্সিমামই করে থাকো। তোমরা রুটিনে লিখে রাখো ম্যাথ বললে হবে না, ম্যাথের কত দাগ থেকে কত দাগের অঙ্ক করবে, কোন টপিকটা করবে এবং কোন ক্লাস নোটটি বানাবে সেটাও লিখতে হবে। এইটাও কিন্তু রুটিনের মধ্যে রাখতে হবে। অর্থাৎ আমি যেটা বলছি, তোমরা যারা রুটিনে তৈরি করো যে ফিজিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এই করে এই রকম রুটিন তৈরি করো না। তোমরা করো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তোমরা করো ব্যালেন্স অফ পেমেন্টস, তোমরা করো গভর্নর, তোমরা করো অ্যাটমিক স্ট্রাকচার। এরকম ভাবে রুটিন বানাও। অ্যাটমিক স্ট্রাকচার তুমি হয়তো পুরোটা একদিনে পড়তে পারবে না, তাহলে লেখো অ্যাটমিক স্ট্রাকচারের হাফ পার্ট পড়বে এবং যতটা পার্ট পড়বে তুমি সেটা ক্লাস নোট তৈরি করবে। সাপোজ তুমি অ্যাটমিক স্ট্রাকচারের শুধুমাত্র বেসিক আমাদের অ্যাটমের যে এলিমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে তুমি পড়ছো, তাহলে তুমি শুধু লিখবে যে বেসিক এলিমেন্টস অফ অ্যাটমস বা বেসিক ইম্পর্টেন্ট পয়েন্টস অফ অ্যাটমিক স্ট্রাকচার বলে এরকম ভাবে রুটিন তৈরি করো অ্যান্ড মেক ক্লাস নোটস, এবং তার সাথে সাথে ক্লাস নোট বানাও। এর পরের যে পয়েন্টটা সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা হলো তুমি যদি কোনো কোচিংয়ে পড়ো বা কোনো স্যারের কাছে পড়ো, তাহলে সেই স্যার বা সেই কোচিংয়ে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তুমি সেই পড়াটা রেডি করে নাও। খুব খুব গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি 99% স্টুডেন্ট এটা করে না বলে তারা ব্যর্থতার সম্মুখীন হয় পরীক্ষায়। কি করে না? না স্যার যখন ক্লাসটা শেষ করাচ্ছে তার সাথে সাথে সেই ক্লাসটাকে রেডি করে না বলে। তো এইটা কিন্তু তোমাদের বারবার করতে হবে। আমি বারবার বলছি এই জিনিসটা খুব 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 গুরুত্বপূর্ণ। তুমি রুটিন বানাও চাই না বানাও ম্যাটার করে না। ম্যাটার যেটা করে যে তুমি তোমার স্কুলে যদি যাও, তোমার কলেজে যদি যাও, তোমার কোচিংয়ে যদি যাও, কোনো স্যারের কাছে যদি পড়ো, তাহলে সেই স্যার যখন ক্লাস করাচ্ছেন সেই ক্লাসের পিরিয়ডটা শেষ হওয়ার সাথে সাথে তুমি সেটাকে চোখ বোলাচ্ছ কিনা, তুমি সেটাকে রিভাইজ করছো কিনা, তুমি সেটাকে রিসাইট করার চেষ্টা করছো কিনা, তুমি সেটাকে মেমোরাইজ করার চেষ্টা করছো কিনা, এটা কিন্তু তোমার দেখতে হবে। এইটাই নজর দাও আগে। এরপরে আমাদের এই রুটিনটা যখন অগোছালো হয়ে যাবে তখন একটু ট্রেডিং করতে হবে। ট্রেডিং ব্যাপার মানে কি? ট্রেডিং ব্যাপারটা মানে ধরো তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তোমার কোনো নিকটাত্মীয় অসুস্থ হয়ে গেছে, তোমার ইমার্জেন্সি কোনো কাজে এক্ষুনি যেতে হবে, তুমি বেরিয়ে পড়লে নো প্রবলেম। তোমার হয়তো তখন পলিটি পড়াচ্ছিল, কিছু পলিটির প্রেসিডেন্ট পড়াচ্ছিল, সাপোজ তুমি প্রেসিডেন্টের চ্যাপ্টারটা পড়তে পারলে না সেই টাইমে, কিন্তু তুমি যখন বাড়ি আসলে তোমার কাছে যে এক্সট্রা লেজার টাইম থাকবে, অর্থাৎ যে টাইমটা তুমি ফ্লেক্সিবল ওয়ার্ক করবে যেমন মোবাইল অপারেট করা, সেটা না করে তার জায়গায় তুমি তোমার যে ব্যাকলগ আছে সেটাকে বসাও। অর্থাৎ তুমি আজকে যেটা পড়তে পারলে না বা এখন যেটা পড়তে পারলে না কোনো কারণের জন্য, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব তুমি তৈরি করে নাও। সেটাকে তৈরি করে নেওয়া, যেগুলো তৈরি করা হবে না সেগুলো একটা অন্তত স্টার মার্ক দিয়ে রাখো তোমার রুটিনে। কারণ এই ব্যাকলগ গুলো কিন্তু এতটাই ভয়ঙ্কর যে এটা তোমাকে পরবর্তীকালে ডিপ্রেশনের শিকার করবেই করবে। কারণ এই ব্যাকলগের জন্য আমি দেখেছি অনেকে ফুলি প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষায় বসতে পারে না, এবং এই ব্যাকলগের জন্য অনেকে ডিপ্রেসড হয়ে পড়াশোনা ছেড়েও দেয়, কোনো কোচিং বা কোনো স্যারের পড়ানোর সাথে তাল মিলিয়ে চলতে পারে না বলে। এই জন্য ব্যাকলগ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে ট্রেডিং করতে হবে এখানে। তোমার কোনো রুটিন মিস হতেই পারে, তুমি স্যারের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কোনো ক্লাস রেডি করতে নাই পারো, কিন্তু যখন তোমার ফ্লেক্সিবল টাইমটা আসছে ফিক্সড ওয়ার্ক বাদ দিয়ে, সেই ফ্লেক্সিবল টাইমে তুমি সেটা রেডি করে নেওয়ার চেষ্টা করো।
দরকার হলে তোমার একটু ঘুম কম হবে, কিন্তু সেটা করো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে একটা স্পেসড রিভিউয়ের টাইম রাখো। স্পেসড রিভিউ মানে কি? ধরো তোমার সারা সপ্তাহ ধরে যেটা পড়লে, তুমি রুটিনের মাঝে একটা দিন ফাঁক রাখো। ওই দিনটা তুমি কি করবে? ওই দিনটা সারা সপ্তাহের পড়াগুলোকে একবার রিভিউ করবে। এই জন্য রিভিউ রিভিউ রিসাইট রিসাইট বারবার বলছি। দরকার হলে জোরে জোরে পড়ো, বারবার পড়ো, জোরে জোরে চিৎকার করে পড়ো, অসুবিধা নেই, কিন্তু তুমি যেন রিভিউ করো। এই জন্য স্পেস রিভিউয়ের একটা টাইম তোমাদের রাখতে হবে, যেটাকে সহজ ভাষায় আমরা রিভাইজ বলে থাকি। সপ্তাহে প্রথমে 1 সপ্তাহে একটা রিভিউ করবে, তারপরে 15 দিন পর সারা 15 দিনে যা পড়া হলো তার একটা রিভিউ করবে, এবং তারপর 30 দিন পর 30 দিনে যা পড়া হলো তার একটা রিভিউ করবে। এবং এই জন্য নলেজ একাডেমিতে কিন্তু দেখবে উইকলি মক নেওয়া হয়। প্রতি সপ্তাহে সারা সপ্তাহে যা পড়া হলো তার উইকলি মক, প্রতি মাসে সারা মাসে যা পড়া হলো তার মান্থলি মক, এবং 3 মাস অন্তর অন্তর টোটাল 3 মাসে যা পড়া হলো তার একটা মক নেওয়া হয়। কেন মক নেওয়া হয়? কারণ এই মকগুলো এই জন্য নেওয়া হয় যাতে তোমাদের স্পেস রিভিউটা প্র্যাকটিস করানো যায়। এই জন্য আমি বারবার বলছি, রিভিউ রিভিউ রিসাইট রিসাইট, রিভিউ করো রিভিউ করো রিভিউ করো রিভিউ করো। রিভিউ যদি না করো, তুমি যতই রুটিন বানাও না কেন, যতই পড়ো না কেন, যতই মেমোরাইজ করো না কেন, তুমি সেটাকে দীর্ঘমেয়াদী স্টোর করে রাখতে পারবে না। তোমার নিউরনগুলো পরীক্ষা হলে কানেক্ট করতে পারবে না সঠিক উত্তরের সাথে, কারণ তুমি রিভিউ করোনি। আমাদের মনে থাকে কোন জিনিসগুলো? আমাদের মনে থাকে সেই জিনিসগুলো যেগুলো আমরা বেশিবার দেখি। তুমি যদি চাও কোনো একটা অঙ্কের টাইপকে মনে রাখতে, তাহলে সেই অঙ্কের টাইপটাকে তোমার চোখের সামনে বারবার দেখতে হবে, বেশিবার দেখতে হবে। আর বেশিবার দেখা মানে কি? বেশিবার সেটাই সময় দেওয়া, সেটাই বেশি টাইম ইনভেস্ট করা। তো তুমি যদি ইনভেস্ট করো তাহলে এর থেকে রিটার্ন তোমার মিলবেই মিলবে। লস বলে কিছু হয় না পড়াশোনার ক্ষেত্রে, যা হয় সবই প্রফিট। কথাটা হচ্ছে আমরা ইনভেস্ট করছি কতটা। আমাদের কাছে পুঁজিও আছে ইনভেস্ট করার, কিন্তু আমরা করছি কতটা। তো সেই জন্য সঠিক প্ল্যানিং করে তোমাকে ইনভেস্ট করতে হবে। এবং রুটিনটা আবারও বলছি, রুটিনটা তুমি যাই বানাও না কেন, রুটিনের মধ্যে ওই পার্টিকুলার সাবজেক্টের নাম দিয়ে রুটিন বানিও না, তুমি পার্টিকুলার টপিকের নাম দিয়ে রুটিন বানাও। এবং একটা স্পেসড রিভিউয়ের একটা দিন রাখো, একটা স্পেস রাখো রিভিউয়ের জন্য। এবং সবার শেষ, যতবার বেশি রিভিউ করবে তত ভালো। পরীক্ষার আগে এমন একটা রুটিন বানাও যাতে পরীক্ষার আগে তুমি অন্তত 3 বার যা পড়েছো ততটা রিভাইজ দিয়ে যেতে পারো। একজন আইপিএস অফিসার সাথে আমার একদিন কথা হচ্ছিল, তো তিনি একটা সিম্পল কথা আমাকে বলেছিলেন যে আইএএস বা আইপিএস অর্থাৎ ইউপিএসসি পরীক্ষা বা যে কোনো সিভিল সার্ভিস পরীক্ষা পাওয়ার নিয়ম একটাই, সেটা হচ্ছে যে তুমি যা টোটাল সিলেবাস আছে তার থেকে 35% প্রথমে বাদ দিয়ে দাও। শুনে খুব অবাক লাগবে, হ্যাঁ, তার থেকে 35% প্রথমে বাদ দিয়ে দাও। তারপর যে 65% বাঁচছে সেটাকে এমন ভাবে পড়ো যাতে সেই 65% থেকে 60% তুমি অ্যান্সার করতেই পারো। এই ছোট্ট কথাটা যদি বুঝে যাও না, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না পড়তে। তাহলে রুটিন বানানো নিয়েও অত চিন্তা করতে হবে না। যাই করো না কেন, রিভিউ করো রিভিউ করো রিভিউ করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো।